নমস্কার বন্ধুরা। দুদিন ধরে আপডেট কিছু দিইনি। 27 তারিখ লাস্ট আপডেট দিয়েছিলাম। দেওয়ার মতো খুব একটা বেশি ছিল না। বলেছিলাম যে দু একটা ব্যাপার বলেছিলাম যে নিফটি কিছুটা সাইডওয়েজ আপ ট্রেন্ড দেখাবে, যেটা দেখিয়েছে দুদিনের ভেতরে। আর পার্টিকুলারলি বলেছিলাম যে ব্যাংক নিফটি মুভমেন্ট থাকবে একটু উপরের দিকে, এবং ব্যাংক নিফটি উপরের দিকে মুভমেন্ট মানে হচ্ছে যে উম, এই দুদিনে ভালোই মুভমেন্ট দিয়েছে মোটামুটি। যদি আমি দেখি তো 58,500 লেভেল থেকে প্রায় 59,000 60,000-এর লেভেল, তো 60,000 অব্দি দেখিয়েছে। বলেছিলাম যে 60,000-এর হায়ের কাছাকাছি একবার ব্যাংক নিফটিকে অ্যাটলিস্ট নিয়ে যাবে। এটা আগের ভিডিওগুলোতে আমার সবই বলা ছিল। আর রিলায়েন্সের ব্যাপারে বলা ছিল, রিলায়েন্স দেখুন আজকে ক্লোজ দিয়েছে সেই 1391। রিলায়েন্স যতই আপনার বলেছিলাম যে রিলায়েন্স একবার 1440 অব্দি দেখাতে পারে, আমি এটাও বলেছিলাম, দেখায়নি। যাই হোক, রিলায়েন্স এখনো অব্দি ডাউন সাইড শো করছে। রিলায়েন্স ডাউন সাইড শো করছে মানে হচ্ছে যে মার্কেটের ডাউন সাইড এখনো অব্দি আছে। এইবারে দুদিন না বলার কারণ হচ্ছে যে একটা জিনিস, যেহেতু ইন্ডেক্স একটা সাইডওয়েজ আপ ট্রেন্ড দেখিয়েছে, এবং যদি দেখেন এর আগের দিনে তো খুবই হ্যাপাজার্ডলি ট্রেড হয়েছে, কোনো ইন্ডিকেশন সেরকম ভাবে কিছু ছিল না। সারাদিন গ্যাপ আপ ওপেন করিয়ে সারাদিন একটা লেভেলে কাজ করিয়ে 1:30টার পর থেকে 2টোর পর থেকে আস্তে আস্তে আহ, 2টো অব্দি ডাউন সাইডে দেখিয়ে তারপরে আস্তে আস্তে মুভ দিয়েছে এবং ওপরে গিয়ে ক্লোজ করেছে। আজকে আবার সকালবেলা খুলিয়ে 25,340-এর কাছে ওপেন হয়েছে, সেখান থেকে পড়ে গেছে 160 অব্দি। সেখান থেকে আহ, ভালো মতো একটা মুভমেন্ট দিয়েছে। এই দুটো দিন যারা ইন্ট্রাডে, শুধুমাত্র ইন্ট্রাডে করেছেন তাদের জন্য ঠিক আছে, বাট না দেওয়ার কারণ একটা আছে। সেটা হচ্ছে যে আমি অবজার্ভ করছিলাম যে মার্কেট যে কি লেভেল, কি ফ্যাক্টর, যেটা বলেছিলাম আগে, সেই লেভেলটাকে ক্রস করতে পারে কিনা। তো দেখলাম যে না, 480, যে লেভেলটা আমি আগেও বলেছিলাম যে 480-র একটা লেভেল আছে, যেটাকে পেরোনো মার্কেটের জন্য একটু টাফ। যদি ওর উপরে নিয়ে যায় তাহলেই একমাত্র, তারপরে হচ্ছে 580, 80 85, তার উপরে যদি মার্কেট নিয়ে যায় আহ, তাহলে মার্কেটকে আপনার আহ, বলা যেতে পারে একদিনের ক্লোজিং, মানে একদিনের ক্লোজিং হওয়ার পরে সেকেন্ডেও যদি আপ ট্রেন্ড রাখতো, সেক্ষেত্রে বলা যেতে পারে যে মার্কেট আপ ট্রেন্ড নিচ্ছে। যাই হোক, আজকে পুরো জিনিসটাই বলার চেষ্টা করব, বোঝাবার চেষ্টা করব। যদি ডেটা দেখি, আজকে ডেটাটা একটু দেখে নিই। সেটা হচ্ছে যে দেখুন, মার্কেট ক্লোজ হয়েছে হচ্ছে 25,419-এর কাছাকাছি স্পট। আরএসআই লেভেল হচ্ছে 43-তে ডেইলি বেসিস চার্ট অনুযায়ী। 43 মানে হচ্ছে যে আপনার এই লেভেলে, মানে হচ্ছে যে 25,790, আর এখানে হচ্ছে 25,400, মানে হচ্ছে যে বুঝতেই পারছেন যে উম, এই আরএসআই লেভেল অনুযায়ী মার্কেট মোটামুটি
মার্কেট মোটামুটি আপনার 700 আহ, মানে 300 350 পয়েন্ট মোটামুটি কেটে দিয়েছে। ভালো কথা। উম, তাতে কোনো অসুবিধা নেই, কারণ মার্কেট ডাউন সাইডকেই ইয়ে করছে। যদি 480-র উপরে যেত, ক্লোজিং হতো, সরি, দুদিন যদি ক্লোজ হতো, তাহলে বলতাম যে মার্কেট একটা জায়গায় কোথাও গিয়ে পজ হয়েছে এবং ডাইরেকশন চেঞ্জ করছে। কিন্তু না, এখন অব্দি সেটা মনে হচ্ছে না। মার্কেটের ডাইরেকশন এখনো অব্দি ডাউন সাইড আছে। যারা যারা প্লাস পজিশন নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তারা একটু ভেবেচিন্তে কাজ করবেন। উম, যে লেভেলগুলো বলছি সেই লেভেলগুলোকে একটু মাইন্ডে রাখুন, না হলে প্রবলেম হতে পারে। 480 থেকে 85, আর ওপাশে 585 থেকে 600 অব্দি। এই দুটো লেভেলকে একটু মাথায় রাখুন। তার উপরে যদি মার্কেট সাস্টেন করে, একমাত্র তাহলেই মার্কেট উপরে যাবে। আদারওয়াইজ মার্কেট এখনো অব্দি ইন্ডিকেশন যা আছে তাতে নিচের দিকে দেখাবার চান্স ম্যাক্সিমাম। এবারে বলি যে ট্রেড ডিল তো হলো, ট্রেড ডিলের সুফলও দুদিন পেলেন। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হওয়ার যে সুফল সেটাও পেলেন, যে মোটামুটি 200-250 পয়েন্টের একটা আপ মুভ দেখালো। 1 তারিখ আপনার বাজেট আছে, অর্থাৎ ফার্স্ট ফেব্রুয়ারি। ফার্স্ট ফেব্রুয়ারিতে আপনার বাজেট আছে। সেদিনকে মার্কেট ওপেন থাকবে। আহ, তো সেদিনকে ইউনিয়ন বাজেট আছে, মার্কেট ওপেন থাকবে, এটা মাথায় রাখবে। সানডেতে নর্মাল আপনার আহ, পুরো নর্মাল মার্কেটই থাকবে, 9টা থেকে 3:30 অবধি। তো এবারে এই সপ্তাহে মানে মোটামুটি আপনার 6 দিন টাইম পাওয়া যাবে। এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল। আহ, আরেকটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা হচ্ছে যে রিলায়েন্সের ব্যাপারে। যে রিলায়েন্স 1391, মার্কেট প্রায় 200 থেকে 250 পয়েন্টের মুভ দিয়েছে, কিন্তু রিলায়েন্স এর কোনো মুভমেন্ট হয়নি। যেটা আমি বারে বারে বলে আসছিলাম যে রিলায়েন্স একটা লেভেল আমি বলেছিলাম 1440, কিন্তু সেটা সেই অবধি আর নিয়ে যেতে পারেনি। আহ, সেই স্ট্রেংথ দেখাচ্ছে না। রিলায়েন্সের যদি স্ট্রেংথ না দেখায়, তাহলে কিন্তু মার্কেটের একটা কোথাও না কোথাও ডাউন সাইডের প্রবাবিলিটি থেকে যায়। এর ভেতরে অটো সেক্টর কারেক্ট করেছে। অটো সেক্টর, মারুতি বলুন, মারুতি তো প্রায় 1000 পয়েন্টের মতো পড়ে গেছে এই 2-3 দিনের ভেতরে। 1000 পয়েন্ট কি আরো বেশি পড়েছে। 17,200 থেকে আজকে ক্লোজ করেছে হচ্ছে 14,500। 17,200 থেকে 14,500 মানে হচ্ছে প্রায় 2700 পয়েন্ট। 2700 পয়েন্টের ডাউন সাইড দেখিয়েছে। অটো সেক্টরের তো একটা ডাউন সাইড তো এসছে, সেটা আপনার মারুতিতে হোক বা মাহিন্দ্রা মাহিন্দ্রাতেও হোক, এগুলো তো ডাউন সাইড হয়েছে। বুলিয়ান
গোল্ড এবং সিলভার যথারীতি আজও উপরে। গোল্ড আজকেও প্রায় 6%-এর কাছাকাছি উপরে, প্রায় 9,000 টাকার মতো উপরে আজকে প্রাইস চলছে। যে ফেব্রুয়ারি কন্ট্রাক্ট অনুযায়ী বলছি, আহ, এখন চলছে 1,68,716। হাই করেছে 1,80,789। ওখান থেকে গোল্ড আজকে গোল্ডকে ফেলিয়েছে। ফার্স্ট ডে এত বড় একটা ডাউন সাইড এসছে। সিলভার প্রায় 4 লাখের উপরেই চলছে। আহ, আজকেও আপনার প্রায় সিলভারকেও ফেলিয়েছে। সিলভার আপনার 42,000, এই 4,20,048 মতো হাই করেছিল। আর যদি ফেব্রুয়ারি কন্ট্রাক্ট অনুযায়ী বলি, তাহলে 4,26,992 হাই করেছিল, এখন চলছে 4,06,455। তো বুঝতেই পারছেন যে আজকে গোল্ড এবং সিলভারে একটা বড় ধরনের উপর থেকে প্রফিট বুকিং এসছে। তার সঙ্গে আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইউএসডি আইএনআর। ইউএসডি আইএনআর আজকেও রুপি আপনার অল টাইম লো করেছে 92.14, বন্ধ করেছে 91.99। আর ক্রুড বাবাজি ক্রুড বাবাজি আবার উঠতে আরম্ভ করেছে। ক্রুডের সেরকম ভাবে কোনো মুভমেন্ট ছিল না, কিন্তু ক্রুড আজ থেকে আবার ক্রুডের একটা মুভমেন্ট শুরু হয়েছে। এবারে সব নিয়ে আমি বলবো, একটা একটা করে বলতে থাকবো। যে কি মার্কেটের আছে, ভিউ আছে, প্রত্যেকটাকেই অল্প অল্প করে বলতে থাকবো। তো দেখতে থাকুন। হ্যাঁ, আজকে ক্রুড মোটামুটি 3.5% উপরে, 5988 চলছে। প্রথমে আজকে একটু গোল্ড আর সিলভার নিয়ে আগে বলি। গোল্ড আর সিলভার আপনার যেখানে প্রাইস চলছে, এখান থেকে তো কারেক্ট হওয়া উচিত। যেভাবেই হোক না কেন, একটা বড় কারেকশন এর সামনাসামনি চলে এসছে। একটা সময়ে 1800 শতকে টিউলিপ ম্যানিয়া বলে একটা আপনার এইরকমই টিউলিপের ওপরে একটা এনর্মাস প্রাইস র্যালি বলতে পারেন, বা ইনফ্লেটেড প্রাইস র্যালি একটা এসেছিল। যে কারণে আমি আজকে এই কথাগুলো বলছি, সেখান থেকে আহ সেখান থেকে আজকে টিউলিপ নিয়ে কেউ কথা বলে না, কিন্তু গোল্ড বা সিলভার নিয়ে সেই ধরনের ম্যাটার নয়, কারণ গোল্ড এবং সিলভার ডাইরেক্টলি ইকোনমির সঙ্গে রিলেট করা হয়। গোল্ড যার যত বেশি রিজার্ভে থাকে, সেই দেশের ইকোনমি তত বেশি স্ট্রং, এটাকে ধরে নিয়ে চলা হয়, ধরে নিয়ে না, এটাই হয় ডেফিনেটলি। তো সেই ধরনের না হলেও গোল্ড এবং সিলভার কিন্তু আপনার ডাউন সাইড কোথাও না কোথাও কারেকশনের জায়গা চলে এসছে। আহ, একটা বড় ধরনের কারেকশন হবে, ওয়েট করে আছে, আজকে নয়, দুদিন পরে হবে, কিন্তু কোথাও না কোথাও হবে। তার জন্য যারা যারা গোল্ড এবং সিলভারকে এখনো ভাবছেন যে আমরা এখানে
ইনভেস্টমেন্ট করব, একটু ভেবে চিন্তে করুন। কারণ যত যায় রিমার খারাপ না কেন মার্কেটে, যে আজকে এর কাছে গোল্ড নেই, এই দেশের কাছে গোল্ড নেই, তারা গোল্ড বাই করছে, বা ডলারের পরিবর্তে তারা গোল্ডকে বাই করতে চাইছে। ইউরোপিয়ান ইউনিয়ন আহ, বা আপনার ডলার, ইউএস বন্ড থেকে বেরিয়ে আসতে চাইছে। প্রায় $10 ট্রিলিয়ন টোটাল ফান্ড কর্পাস। এবং তার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে কোথাও গোল্ডের আরো বেশি প্রাইসিং দেখাবে। সেগুলো তো একটা আছে, আহ, কিন্তু তাহলেও কোথাও না কোথাও একটা গোল্ড এবং সিলভারের প্রাইসিং প্রায় কমপ্লিটের মুখে বলা যেতে পারে। ধৈর্য ধরুন, যারা যারা গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট করতে চান, তারা এই সময় আমার মনে হয় না যে ইনভেস্টমেন্ট করাটা ঠিক হবে। অ্যাটলিস্ট 6 মাস থেকে 1 বছর এখন গোল্ড এবং সিলভারে ইনভেস্টমেন্ট না করাই উচিত। কারণ উম, এগুলো এক একটা অ্যাসেট ক্লাস। গোল্ড সিলভার বুলিয়ান একটা অ্যাসেট ক্লাস। তো যে অ্যাসেট ক্লাসটা আজ থেকে উম, ধরুন 1 বছর আগে বা 1.5 বছর আগে মোটামুটি 70-75 ছিল, সেই অ্যাসেট ক্লাস আপনার 1,80,000। এবং সিলভারের ক্ষেত্রে বলবো যে যে অ্যাসেট মানে যে সিলভারের প্রাইস আপনার আজ থেকে 1 বছর আগে আপনার 70-75-এর কাছে ছিল, সে আজকে 4 লাখের কাছে। তো এই প্রাইসের এই প্রাইসে কারণ ইনভেস্টমেন্ট করাটা ঠিক বা ঠিক নয় সেটা নিজে থেকে ভেবে চিন্তে একটু ইনভেস্টমেন্ট করবেন, এটাই বলার আছে। কারণ ডেঞ্জারাস সিচুয়েশনে আছে। আহ, কিন্তু 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 এটা ভাববেন না যে আমাদের এখানে গোল্ড এবং সিলভার প্রাইসে বিশাল বড় কোনো ইম্প্যাক্ট আসবে। তার কারণ আছে। আহ কারেকশন আসবে নর্মাল বেসিসে, কিন্তু গোল্ড আর সিলভারের যে কারেকশন আসার ফলে আমাদের সাধারণ মানুষের জন্য যেটা বেনিফিট পাওয়া উচিত, সেই বেনিফিটটা আমরা পাবো কিনা সন্দেহ আছে। তার কারণ হচ্ছে যে রুপি ডলারের প্রাইসিং, এখানে একটু ইন্টারনাল ম্যাটার আছে। আমার মনে হয় যে রুপি কিন্তু এবারে ডেপ্রিসিয়েট করবে, ভয়ানকভাবে ডেপ্রিসিয়েট করবে। এবং 100 টাকা আজকে যেটা আমরা প্রায় 92 দেখছি, সেটা খুব তাড়াতাড়ি আপনার 100, এবং পরবর্তী সময়ে যত সময় যাবে তার ফলে আমরা 110, 120 এবং 130 এতটা অবধি আমরা রুপিকে ডেপ্রিসিয়েট করতে দেখতে পারি। কারণ রুপি অনেক দিন ধরে ছোট 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 মুভমেন্ট করে চলেছে। যে মুভমেন্টটা এখনো বাকি আছে, আমাদের সেন্ট্রাল ব্যাংক যদিও বা ইন্টারভেনশন করছে, তা সত্ত্বেও রুপিকে ধরে রাখা যাচ্ছে না, ডিপ্রিসিয়েশন করেই চলেছে। এটা একটা বড় প্রবলেম আসতে চলেছে। যে যেসব কোম্পানি এক্সপোর্ট করে তাদের জন্য হয়তো বেটার হবে,
যারা ইম্পোর্ট করে তাদের জন্য কিন্তু প্রবলেমেটিক আছে। তো আমার একটা ছোট্ট বক্তব্য, যারা ইম্পোর্টার, যারা ইম্পোর্ট ওরিয়েন্টেড যেসব কোম্পানিগুলি আছে, তাদেরকে বলবো যে তারা যাতে উম, তাদের ডিল খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে করতে করে নিতে পারে, কারণ তার ফলে রুপি ডেপ্রিসিয়েশনের তাদের উপরে যে ইম্প্যাক্ট সেটা কম আসবে। এক্সপোর্টারদের জন্য তো ভালো একটা ইয়ে আছে যে মার্কেট, তার ফলে এই তাদের রেভিনিউ টার্মসে হয়তো বাড়বে কিছুটা। এর ফলে যেটা হবে, গোল্ড এর প্রাইস যতটা পড়া উচিত বা ডাউনসাইড রিফ্লেকশন যতটা পাওয়া উচিত ততটা আমরা পাবো না, সিলভারের ক্ষেত্রেও তাই। উল্টো দিকে ক্রুড এর প্রাইস ইনক্রিজ হবে। এর ফলে আমার যেটা মনে হয় যে আমাদের মার্কেটে একটা বড় প্রবলেম তৈরি করবে। অ্যাটলিস্ট আরো 6 মাস এই প্রবলেম চলতে থাকবে। তার জন্য মার্কেট কতখানি তৈরি হয়ে আছে বা আপনারা কতখানি তৈরি হয়ে আছেন আমি জানি না। আম, তবে খুব কশাসলি যে কোনো ধরনের ট্রেড নিন, কারণ দুটো অ্যাসেট ক্লাস একসঙ্গে বাড়ে না। গোল্ড সিলভার বাড়বে, তার সঙ্গে সঙ্গে সাইমেলটেনিয়াসলি আপনার ইকুইটিও বাড়বে, এটা হতে পারে না। দুটো ভাইস ভার্সা এফেক্ট হয়। গোল্ড সিলভার যদি বাড়ে তাহলে ইকুইটি পড়ে, ইকুইটি যদি বাড়ে তো গোল্ড সিলভার পড়বে। কোথাও না কোথাও একটা ইকোনমিতে বলুন বা সব ক্ষেত্রে বলুন, একটা নার্ভাস টাইম পিরিয়ড এর ভেতর দিয়ে চলছে। তার জন্য গোল্ড এবং সিলভার শুনতেই পাচ্ছেন যে বিভিন্ন রকম ইউএস এর সঙ্গে অন্যান্য দেশের প্রবলেম, ইউএসএ ইরানের ওপরে অ্যাটাক করার একটা চিন্তা ভাবনা নিচ্ছে। তো তার জন্য কোথাও না কোথাও একটা ডিসব্যালেন্স তৈরি হচ্ছে। এটা ওয়ান টাইপ অফ, কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 চলছে বলতে পারেন। হয়তো ডাইরেক্টলি আপনার কোনো দেশ কোনো দেশকে আক্রমণ করছে না ঠিক কথায়, কিন্তু তার ইকোনমিকে যদি ধসিয়ে দেওয়া হয়, ইকোনমিকে যদি বসিয়ে দেওয়া হয়, তাহলেই বুঝতেই পারছেন যে উম, সেই দেশকে ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ না হয়ে ইকোনমি ধসে গেলেই তার সব শেষ হয়ে যাবে। তো সেই দিকেই চলছে। ইন্ডিয়াকে খুব, ভারতবর্ষের জন্য খুব কশাসলি প্রত্যেকটা স্টেটকে রাখা উচিত। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে ডিলগুলো, ট্রেড ডিল যেটা হয়েছে, তাতে দেখছিলাম যে একটা মিক্সড ব্যাপার আছে। যেসব প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করব, তার ভেতরে এইরকম প্রোডাক্টেরও রেঞ্জ আছে যেখানে হিউম্যান রিসোর্সের দরকার আছে। টেক্সটাইল বলুন বা আপনার জেমস অ্যান্ড জুয়েলারিস বলুন, এগুলো সবই, বা ফিশ ফিশের ওপরে, প্রসেসিং ফুডের ওপরে, এগুলো সব হিউম্যান রিসোর্সের প্রয়োজন প্রচুর পরিমাণে। তো তার জন্য হয়তো কোথাও ইন্ডিয়ার একটা পার ক্যাপিটাতে একটা কোথাও ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স আছে। এবং আহ, যেহেতু ইন্ডিয়া ততক্ষণ সেই পর্যায়েতে গ্রো করবে না যতক্ষণ না তার পার ক্যাপিটা যে ফিগার, সেই ফিগার যতক্ষণ না চেঞ্জ না হচ্ছে।
ইমপ্রুভ না হচ্ছে। আহ, তো আমাদের এখন যে পার ক্যাপিটা আছে সেটা হচ্ছে আহ, প্রায় 3050 ডলারের কাছাকাছি। তো যেটা উম, অন্যান্য দেশের আহ, থেকে অনেক নিচে। আমাদের র্যাঙ্কিং প্রায় 144 145 এইরকম র্যাঙ্কিং এ। যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত সেটা হচ্ছে যে মোটামুটি আপনার অ্যাটলিস্ট $10,000। তবেই কি আমরা কোথাও গিয়ে ম্যাচ করব। আমাদের ইকোনমি $10 ট্রিলিয়ন, অথচ আমাদের পার ক্যাপিটা ধরুন $4,000 বা $5,000 বা $4,500। কোথাও সেটা ম্যাচ করছে না। তো এটা দরকার, কারণ পার ক্যাপিটা যত বৃদ্ধি পাবে তত মানুষের পারচেজিং পাওয়ার বাড়বে। আহ, সাধারণ মানুষের হাতে যত পয়সা আসবে, পারচেজিং পাওয়ার যত বাড়বে, তত কিন্তু জিডিপির গ্রোথ অটোমেটিকলি ইমপ্রুভ করবে, যেগুলো ডেভেলপ কান্ট্রিতে হয়ে এসছে। তো এটা একটা আহ, এটা একটা সিগনিফিকেন্ট একটা প্রবলেম বলতে পারেন, বা একটা কি পয়েন্ট বলতে পারেন ইকোনমির জন্য। একটু ইকোনমির ব্যাপারেও পড়লাম, যতটুকু জানি বুঝি সেটার উপরেই। তো যেটা আপনাদের বলার ইয়ে ছিল সেটা হচ্ছে যে গোল্ড এবং সিলভার প্রাইস যদিও মনে করুন পড়ে ডলার টার্মসে, আমাদের আমরা কতখানি তার সুবিধা পাবো, বা আমাদের মার্কেটে কতখানি রিফ্লেকশন দেখতে পাবো, সেটা একটা কোশ্চেন মার্ক আছে। দেখুন, 1,82,000 গোল্ড যাওয়ার পরে সেখান থেকে 1,20,000 এলো, সেটা সেটা বড় ব্যাপার নয়। কিন্তু বড় ব্যাপার হচ্ছে যে 1,20,000 আসার পরে সেটা উম, কতখানি সেই সব লেভেলে সাস্টেন করবে, লোয়ার লেভেলে, এবং মানুষ গোল্ডকে আরো বেশি ভাবে কম প্রাইসে সেটাকে কিনতে পারবে। সেটাই হচ্ছে একটা ফ্যাক্টর। কারণ যদি আজকে মনে করুন রুপি 100 এর কাছে চলে যায়, বা 110 বা 120 কাছাকাছি পৌঁছে যায়, তাহলে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যতই গোল্ডের প্রাইস করুক না কেন, তার ইম্প্যাক্ট আমরা খুব বেশি পাবো না। তো আমরা যারা ভাবছি যে গোল্ড হয়তো আমাদের এখানে মার্কেট যদি গোল্ড বা সিলভার যদি ক্র্যাশ করে, তাহলে আমরা আবার হয়তো 70 থেকে 80 হাজার টাকার কাছাকাছি দেখতে পাবো, কিন্তু সেটা আমার মনে হয় না। মোরালেস আপনার 1,5 থেকে 1,20 মধ্যে ম্যাক্স টু ম্যাক্স আমরা দেখতে পারি। সিলভারও মোটামুটি আপনার এখান থেকে ধরুন 4 লাখ থেকে অ্যাটলিস্ট 1,20 নিচে, মানে হচ্ছে যে ওই 2,80,000 অব্দি একটা আসার চান্স থাকবে। কারণ রুপি ডেপ্রিসিয়েশনে সেই এফেক্টটা আমাদের এখানে আমরা পাবো। উল্টো দিকে ক্রুড প্রাইসের একটা ইনক্রিজের ব্যাপার থাকবে, যার জন্য আমাদের ইকোনমিতে একটা ইনফ্লেশনের প্রবলেম আসতে চলেছে। ইনফ্লেশন যদি আসতে থাকে তাহলে, এবং যদি আমাদের ইনকাম যদি সেইভাবে না বাড়ে, তাহলে কিন্তু কোথাও একটা ডিসব্যালেন্স তৈরি হবে। তো তার জন্য
প্রোটেকটিভ মেজার্স মিন খুব বেশি উম, যে মার্কেট ওরিয়েন্টেড ইনভেস্টমেন্টের দিকে যাওয়াটা একটু কশাসলি করুন। বলবো না যে করবেন না তা নয়, তবে একটু কশাসলি করুন, কারণ খুব আহ, বিশাল কিছু রিটার্ন এক্ষুনি এক্ষুনি দেখতে পাচ্ছি না। সেক্টরাল বেসিস চার্নিং এটা হওয়া স্বাভাবিক, যেরকম মার্কেট যদিও আপনার আহ, খুব বেশি কোনো মুভমেন্ট দিচ্ছে না, উল্টো দিকে কিন্তু আপনার নিফটি মেটাল ইন্ডেক্স কিন্তু লাইফ টাইম হাইয়ের কাছে চলেছে। তো এই জিনিসগুলো তো আছেই। ঘুরিয়ে ফিরিয়ে মার্কেটের রিয়েল এস্টেট যেরকম আপনার অল টাইম এই 56 লোয়েতে আছে, সেখানে আপনার মেটাল আবার আপনার সব থেকে উপরে আছে। তো এই সেগমেন্ট সেক্টর চেঞ্জিংটা হতে থাকবে। অটো সেক্টর নিয়ে বলবো যে অটো সেক্টর নিয়ে একটুখানি কসাস হয়ে যান। উম, যেটা আপনার বেড়েছে, যারা যারা ভাবছেন যে আরো বাড়বে, প্রফিট বুকিং এর দরকার নেই, তারা ভুল করছেন। প্রফিট বুক করাটা খুব জরুরি। প্রফিট বুক না করলে আপনার হাতেতে উম, আহ, সেই আপনি যদি সেই প্রফিট বুক যদি না করেন, তার ফলে কি হবে? আপনি দেখতে পাচ্ছেন পেপার বা আপনার সিস্টেমে আপনি দেখতে পাচ্ছেন যে প্রফিট এলো, সে 100% প্রফিট এলো, এবং সেটা আবার আপনার নিচেও চলে এলো। তো তার জন্য বলছি প্রফিট বুকিং করুন। আপনার নিজের যতটা মনে হয় যে হ্যাঁ এখানে এলে প্রফিট বুক করে নেওয়া উচিত, সেখানে প্রফিট বুক করে নেবেন, তাই বলার। এবং এরপরে যেটা বলার আছে সেটা হচ্ছে যে আপনার আহ, আহ, যে সেক্টরের কথা আর একটা বলবো সেটা হচ্ছে যে কনজিউমার। কনজিউমার সেক্টরটা অনেকদিন চলেনি, অনেকদিনই নিচেই কাজ করছে, এবং অলমোস্ট আপনার 52 লো এর কাছেও চলে এসছে। এই সেক্টরটাকে এবারে একটু দেখা উচিত। আহ, যেহেতু মার্কেট এরকম একটা টার্মোইলের ভেতরে বা ইকোনমি একটা টার্মোইলের ভেতরে ঢুকছে, তো সেখানে মিনিমাম যে সেক্টরটা ইমপ্রুভ করার মতো থাকে সেটা হচ্ছে দুটো ডিফেন্সিভ সেক্টর আমরা যেটাকে বলে থাকি। একটা হচ্ছে কনজিউমার, আর একটা হচ্ছে আপনার ফার্মা। এই দুটো সেক্টরই মেইনলি কনজারভেটিভ সেক্টরের ভিতরে পড়ে। তো এই দুটো সেক্টরকে দেখাটা উচিত। এবারে চলে আসি সরাসরি মার্কেটের ব্যাপারে, কি হতে পারে। তো 25,418-তে বন্ধ করেছে। আমার যেটা মনে হয় যে যদি 25,480 বা যে দুটো লেভেল বলেছিলাম, 500, 480 থেকে 500, আর 580 থেকে 600, এই দুটো আপনার রেজিস্ট্যান্স কাজ করবে। এই দুটোর ওপরে যদি মার্কেট বন্ধ করে, সেক্ষেত্রে একমাত্র বলা যেতে পারে যে আপাতত মার্কেট ডাউন সাইডকে প্রোটেক্ট করে ওপরের দিকে মুভমেন্ট দিচ্ছে, যে দেবে। যদি সেটা না হয় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে জায়গাটা খোলা রেখেছে। প্রথম কতটা অবধি নিচে আছে, আর সেটা হচ্ছে যে আহ, দুদিনের যে লোটা আছে, সেই দুদিনের লোটাকে একবার দেখিয়ে দিই আপনাদের। স্পট বেসিস বলছি। দুদিনের লো হচ্ছে আপনার 24,932। এই 24,932-কে প্রথম টার্গেট হিসেবে ধরতে পারেন। আহ, এই জায়গাকে ভাঙার মতো তো আছেই। সরি, প্রথম যে জায়গাটা ভাঙবে সেটা হচ্ছে যে অতটা নয়,
25,150, 25,150 ভাঙলে তারপরে হচ্ছে 24,932, এই জায়গাটা, এই লোটা। তারপরে তো আরো ডাউন সাইড লো খুলে যাবে। উম, সেক্ষেত্রে আপনার যেটা নেয়ার টার্মে যে লোটা বানিয়েছিল 24,919, সে লোকেও কেটে নিচের দিকে পড়বে। তো সেই মতো ট্রেড ইনিশিয়েট করবেন। আহ, এটা এছাড়া আর বলার মতো কিছু নেই। রিলায়েন্সের ক্ষেত্রে আমার যেটা পার্সোনালি মনে হয় যে রিলায়েন্স আপনার আহ, একবার আহ, 1360 টাকার কাছাকাছি অ্যাটলিস্ট দেখাবার চেষ্টা করবেই উম, দুদিনের ভেতরে। 1360 থেকে 1350 এই জায়গাটা দেখাবার চেষ্টা করবে। যে লোটা করেছিল সেই লোটাকে ভাঙবে, 1368 লোটাকে ভাঙবে। তো এই রিলায়েন্সের জন্য এটা একটা বলার মতো ছিল। উম, আর আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংক নিফটি, তো লাস্ট একটাই এখন রেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ব্যাংক নিফটি একটু আউট পারফর্ম করছে। তবে আহ, যদি নিফটি ডাউন সাইড ইন্ডিকেশন করে, কতখানি ব্যাংক নিফটিকেও যে ধরে রাখবে সেটা একটা প্রশ্নেরই ব্যাপার আছে। আহ, তবুও বলবো যে উপরের দিকে একটাই লেভেল আছে, সেটা হচ্ছে যে আপনার মোটামুটি অল টাইম হাই, সেটা হচ্ছে যে 60,430, 450, এই জায়গাটা ফার্স্ট টার্গেট, অ্যান্ড সেকেন্ড টার্গেট হচ্ছে 60,700 অব্দি, 60,700 অব্দি ওপরের দিকে টার্গেট। নিচের দিকে একটা ছোট্ট লেভেল আছে, সেটা হচ্ছে যে আপনার 58,900 কাছাকাছি, মানে এখান থেকে প্রায় 1000 পয়েন্ট নিচে। তারপরে হচ্ছে 58,500, এই দুটো রেঞ্জ বললাম। এবারে হচ্ছে যে আপনার নিফটি বললাম, ব্যাংক নিফটি বললাম, আহ, ইয়ে নিয়েও বললাম যে আপনার মার্কেটের কি ধরনের কি ইয়ে চলছে, আহ, সেগুলোকেও উম, বললাম। আইপিও নিয়ে একটু বলার আছে, সেটা হচ্ছে যে আপনার আহ, আহ, কস্তুরী মেটাল কম্পোজিট লিমিটেড, যেটা আজকে ক্লোজ হয়ে গেছে। 2000-এর লট সাইজ ছিল, 61 থেকে 64 হচ্ছে বিড প্রাইস ছিল। আজকে আরেকটি কম ক্লোজ হয়েছে, সেটা হচ্ছে যে কনিষ্ক অ্যালুমিনিয়াম ইন্ডিয়া লিমিটেড, যেটার লট সাইজ ছিল হচ্ছে 1673, 73 হচ্ছে প্রাইস ব্যান্ড। আর সরি, আজকে ক্লোজ হয়নি, 30 তারিখ ক্লোজ আছে। আরেকটা 30 তারিখ ক্লোজ আছে, সেটা হচ্ছে যে এম সেফ ইকুইপমেন্টস লিমিটেড, যার লট সাইজ হচ্ছে 1000-এর, আর প্রাইস ব্যান্ড হচ্ছে 116 থেকে 123। আর উম, এই তিনটেই, এই তিনটেই আছে। আর আজকে আপনার আহ, আপনার আহ, কালকে সায়োনা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের আপনার লিস্টিং ডেট আছে, এটা একটু মাথায় রাখবেন। 144 টাকা প্রাইস ব্যান্ড ছিল, 1000-এর লট সাইজ ছিল। তো যারা যারা অ্যাপ্লাই করেছেন তারা তারা একটুখানি নজরে রাখবেন যে কোথায়
কিরকম ভাবে কতখানি ওপরে বা নিচে ওপেন হচ্ছে। আর আইটি সেক্টরকে একটুখানি নজরে রাখুন। যদি রুপি ডেপ্রিসিয়েট করে সেক্ষেত্রে আইটিতে একটা মুভমেন্ট হলেও হতে পারে। অবশ্যই নিচের থেকে দেখবেন, এমন নয় যে ওপরের দিক থেকে বাই করা উচিত। আহ, একটু ওয়েট করে তারপরে আইটিতে এন্ট্রি নেওয়াটা খারাপ হবে না। আর আপনার দুটো তো সেক্টর, এখন তো মেটাল সেক্টর তো মুভমেন্ট চলছে, তো মেটাল ইন্ডেক্স তো মুভমেন্ট আছে। তার সঙ্গে সঙ্গে আপনার কনজাম্পশন এবং ফার্মা, কারণ এই দুটো সেক্টর হচ্ছে ডিফেন্সিভ সেক্টর। তো এই দুটো সেক্টরের দিকে নজর রাখবে। পরবর্তী সময়তে এই দুটো সেক্টরের আপমুভ দেখবার মতো একটা প্রবাবিলিটি আছে। আর অন্যান্য দিনের মতো আজকেও একটি জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে জল পান করুন, নিজে পান করুন, পরিবারের লোকজনকে বলুন যে নিয়মিত জল পান করার জন্য। তাতে অনেক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং সুস্থ জীবন আমরা প্রত্যেকেই কামনা করি। সুস্থ জীবন আমরা যাতে পেতে পারি সেদিকে সবার নজর রাখা উচিত। তার জন্য জল পান করুন। অ্যাটলিস্ট 5 লিটার চেষ্টা করুন। আর হ্যাঁ, আরেকটা জিনিস বলার, যে আপনারা রোজ জল খাচ্ছেন তো, তো আপনারা কমেন্টসে জানান যে কারা নিয়মিত অন্তত এই কথাটা চলার চেষ্টা করছেন। মার্কেটে তো মার্কেট অলওয়েজ আপ অ্যান্ড ডাউনস এর ভেতরেই থাকে। তো এটা নিয়ে তো উম, প্রতিদিনই আমাদের একটা চর্চার বিষয় হয়েই থাকে। কিন্তু সুস্থ জীবনটা সুস্থ জীবনটা খুব দরকার আপনার জন্য বা পরিবারের জন্য। তাই বলছি, দয়া করে জল খাওয়ার চেষ্টা করুন এবং পরিবারের লোকজনকেও জল খাওয়ার জন্য, জল পান করার জন্য বলুন। থ্যাংক ইউ এবং শুভরাত্রি।